নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে প্রোগ্রাম কোড BAG, কোর্স কোড BHIE 141, ব্লক 3, ইউনিট নাম্বার 7 and 8. Topic: the Chinese Revolution of 1911 and the failure of 1911 and the emergence of Kuomintang 1911 to 1912। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয়, প্রথমে আমি পাঠ্যপুস্তকের উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে বলতে চাই। এরপর আমি চীন শাসকদের বা মানচু শাসকদের সংস্কারের দিকটি উল্লেখ করব। তারপর আমার আলোচনার বিষয় থাকবে চীনের জাতীয়তাবাদ। এরপর আমি আলোচনা করব 1911 সালের বিপ্লব, জাপান কর্তৃক চীনের নিকট 21 দফা দাবি, চৌঠা মে আন্দোলন এবং কুওমিন্টাং এর আবির্ভাব। পাঠক সমাজকে আমি প্রথমে বলতে চাই, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় আধুনিক চীনের ইতিহাস (1840 থেকে 1978) এই পর্বের আলোচনা পাঠক সমাজকে বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য সভ্যতা, চৈনিক সভ্যতার আধুনিক ইতিহাসের ধারাবাহিক বিবরণ বা বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে এক শুভ উদ্যোগ। এই দুই পাঠ্যক্রম, বিশেষ করে আমি প্রত্যেকটা পাঠ্যক্রম পূর্ববর্তী সমস্ত এই কোর্সে পূর্ববর্তী সমস্ত পাঠ্যক্রমগুলির উদ্দেশ্যগত দিক যেমন উল্লেখ করেছি, আজকের আলোচনায় আমি উদ্দেশ্যগত দিক সম্পর্কে প্রথমেই বলতে চাই। এই পাঠ্যক্রমের মধ্য দিয়ে পাঠক সমাজ চীন শাসকদের বা মানচু শাসকদের চীনা জনগণের যে দায়বদ্ধতা তা সঠিকভাবে পূরণ করতে ব্যর্থ হওয়ার দিক পাঠক সমাজ উপলব্ধি করতে পারবে। তার কারণ, চীন শাসকরা একগুচ্ছ সংস্কার পরিকল্পনা, তাদের বিরুদ্ধে জনক্ষোভ বা জনগণের বিরোধিতা কে সামনে রেখে বারংবার আনার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই সংস্কার প্রচেষ্টা বারবারই ধাক্কা খেয়েছে এবং সেই সংস্কার প্রচেষ্টা ধাক্কা খাওয়ার জায়গা থেকে চীনে জাতীয়তাবাদের জন্ম নিয়েছে। এর পাশাপাশি আমরা এই পাঠ্যক্রমের মধ্য দিয়ে 1911 সালের ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বে যে বিপ্লব চীন দেশে সংগঠিত হয়েছিল সেই বিষয় সম্পর্কে একটা সচেতনতা অর্জন করব।
এর পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধে চীনের জড়িয়ে পড়া, চীনের রাজনীতিতে সমশাসনের উদ্ভব হওয়া বা সমশাসন এর মধ্য দিয়ে চীন কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ল, পাশাপাশি জাপান কর্তৃক চীনের নিকট ২১ দফা দাবি প্রথম বিশ্বযুদ্ধ পর্বে যথেষ্ট তাৎপর্য বহন করে এবং সেই ২১ দফা দাবিগুলি বিশেষ করে ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে মেনে নেওয়া, যার পরিপ্রেক্ষিতে চীনে চৌঠা মে বা মে 4th মুভমেন্ট, চৌঠা মে আন্দোলন এবং এই পর্বে কুওমিন্টাং এর আবির্ভাব, এই বিষয় সম্পর্কে আমার আজকে আলোচনার জায়গা থাকে। পাঠক সমাজ এই দুই পাঠ এককের মধ্য দিয়ে এই সমগ্র বিষয়গুলি সম্পূর্ণভাবে একটা ধারণা অর্জন করতে পারবে এবং চীনের জাতীয়তাবাদের ইতিহাসে বা চীনের জাতীয়তাবাদের কাঠামো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাঠক সমাজে তৈরি করে। আমি প্রথমেই চীন শাসকদের সংস্কার প্রচেষ্টার উপর আলোকপাত করতে চাই। পাঠক সমাজকে বলতে চাই যে বক্সার, তাইপিং এই বিদ্রোহগুলোর পরেও চীন ভেতরে ভেতরে নানান ধরনের রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছিল। বিশেষ করে বক্সার বিদ্রোহ চলাকালীন সময় পর্বে সম্রাট কুয়াংশু ও রাজমাতা জুসি পিকিং শহর থেকে পালিয়ে সিয়ানে আশ্রয় নেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে জনক্ষোভ বা জনগণের বিক্ষোভ যে একটা বিশেষ আকার ধারণ করেছিল, অন্তত সম্রাট কুয়াংশু এবং রাজমাতা জুসি বুঝতে অসুবিধা হয়নি। এখন জনগণ যখন মাঞ্চু শাসকদের বিরুদ্ধে এই জাতীয় আন্দোলনের মাধ্যমে তাদেরকে উৎখাত করার নীতিতে সামিল হয়েছিল, তখন স্বাভাবিকভাবে শাসকদের মধ্যে কিছুটা সচেতনতা এসেছিল। চীনা ইতিহাসবিদরা দাবি করেন অদৃষ্টের কি পরিহাস, এই চীনের সঠিক পরিস্থিতি বিবেচনা করে মাঞ্চু সরকার যে সংস্কারের নীতি গ্রহণ করেছিলেন বা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, যার জন্য 1898 নব প্রজন্মের সংস্কারকদের
প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। অর্থাৎ এক সময় যে বিপ্লবীরা এই জাতীয় সংস্কার আশা করে মানচু শাসকদের বিরুদ্ধে বা চীন শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল, অনেকটা দেরিতে চীন শাসকরা সেই বিষয়গুলো বুঝতে সক্ষম হয়, কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। একটা কথা আছে না, গঙ্গা দিয়ে জল অনেকটা বয়ে গেছে, ঠিক সেই রকম ভাবে অনেকটা দেরি হয়ে গেছিল চীন শাসকদের এই সংস্কার প্রচেষ্টার বিষয়টা অনুধাবন করতে পারা এবং করতে চাওয়ার। ফলে একদিকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী আগ্রাসন, অন্যদিকে সামিয়াত সেনের মতো নেতৃত্বের উঠে আসা এবং জাতীয়তাবাদী প্রজাতান্ত্রিক সরকার গঠনের জন্য জনগণের সম্মিলিতভাবে সামিল হওয়া, এই সব কিছু যেন চীন শাসকদের সংস্কারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। এবং চীন শাসক সংস্কার আন্দোলনের যে ধারাবাহিকতা তারা শুরু করেছিল, তা প্রশাসনিক স্তর থেকে শুরু করে চীনকে আত্মনির্ভরশীল হওয়া, যা আমরা আত্মশক্তি আন্দোলন হিসেবে ইতিপূর্বে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে এর পাশাপাশি পাশ্চাত্য শক্তিগুলি, বিশেষ করে ব্রিটেন, আমেরিকা মতো রাষ্ট্রগুলি চীনের ভূখণ্ডের মধ্যে অতিরাষ্ট্রিক ক্ষমতা অর্জন চীনের জনগণ ঠিক মনে প্রাণে মেনে নিতে পারেন। ফলে বিভিন্ন গুপ্ত সমিতি বা বিপ্লবী সংগঠনই নয়, সাধারণ জনগণের একটা বিরাট অংশ চীন শাসকদের এই সংস্কার তারা মেনে নিতে পারেন। এমনকি বিদেশে থেকে ফেরা যে সমস্ত শিক্ষার্থী, তারাও মানচু শাসনে বা সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। সব মিলিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় যায়, যার সাথে যুক্ত হয় 1904 রুশ জাপান যুদ্ধের ফলাফল। এবং জাপানের মতো একটা ছোট্ট শক্তির কাছে রাশিয়ার মতো শক্তির পরাজয় চীনাদেরকে অনেক বেশি সচেতন করে তোলে। ফলে দীর্ঘদিন ধরে মানচু সরকারের প্রস্তাবিত সংবিধানের রূপরেখা তৈরি প্রাদেশিক সভা গঠিত হলেও তা যথার্থ বিকেন্দ্রীকরণ নীতির দ্বারা চালিত না হওয়া
এবং জনগণকে শাসন ব্যবস্থার সাথে যুক্ত না করা, আত্মশক্তি আন্দোলনের ব্যর্থতা, বিপ্লবীদের দমন পীড়ন, ফলে চীন শাসকদের সমস্ত ধরনের সংস্কারের প্রচেষ্টাকে ব্যর্থতায় পরিণত করে। এই পরিস্থিতিতে চীনে জাতীয়তাবাদ এর ধারণা ক্রমেই একটা সংগঠিত রূপ নেওয়ার মতো জায়গা তৈরি করে। পাঠক সমাজ এই বিষয়ে সচেতন থাকবে। চীনের জাতীয়তাবাদী চিন্তাধারা প্রথম দিকে গুপ্ত সমিতি বা বিপ্লবী সংগঠন যেটাই বলুন না কেন, তার মধ্যে দিয়ে গুটি কয়েক মানুষের হাত ধরে শুরু হয়েছিল। এমনকি তাইপিং একটা কৃষক বিদ্রোহ এবং পরবর্তীকালে আবার 1900 সালে বক্সার আন্দোলন, সেটা কৃষক সমস্যাকে সামনে এনে কৃষকদেরকে সংগঠিত করার উদ্যোগ। বিপ্লবী সমিতিগুলো আরো পরিষ্কার করে বললে বক্সার আন্দোলনের ক্ষেত্রে হোয়াইট লোটাস সোসাইটি শিল্পবদ্ধ সমিতি উদ্যোগ প্রশংসনীয় ছিল। ফলে চীনের জনগণের একাংশের মনে যে জাতীয়তাবাদী চিন্তা চেতনা উদয় হয়েছিল বা উদ্ভব হয়েছিল, তা ক্রমে একটা সংগঠিত রূপ পেতে শুরু করে। আর তার ফলশ্রুতি হিসেবে আমরা চীনের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বে আমরা দেখতে পাই ডক্টর সান ইয়াতসেনের মতো নেতৃত্ব, যিনি নানান ভাবে তার কর্ম উদ্যোগের মধ্য দিয়ে চীনের জাতীয়তাবাদী আন্দোলনকে অনেক বেশি সংগঠিত রূপ দেওয়ার চেষ্টায় নিজেকে সামিল করেছিলেন। এক কৃষক পরিবারের সন্তান, শিক্ষা অর্জনের মাধ্যমে তিনি চিকিৎসক ডিগ্রি অর্জন করেছিলেন, কিন্তু সেখানে তিনি খুব বেশি সফলতা অর্জন করতে পারেননি। দেশ এবং জাতি গঠনের প্রক্রিয়ায় নিজেকে সামিল করেন। পাঠক সমাজ এই বিষয়ে সচেতন থাকবে। চীনের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে ডক্টর সান ইয়াতসেনের জননীতি বিশদভাবে উপযুক্ত, যার মূল কথা ছিল প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং সামাজিক সমস্ত ধরনের অসাম্যকে দূর করা। আমার পরবর্তী আলোচনার বিষয় 1911 সালের বিপ্লব। আমরা 1911 সালের যে বিপ্লবের কথা উত্থাপন করছি, যার মূল হোতা বা নির্মাতা বলুন
বা মূল নেতা বলুন, তিনি ডক্টর সান ইয়াত সেনের উদ্যোগে কার্যত 1911 সালে এই বিপ্লব সম্ভব হয়েছিল। তবে এটা একটা চীন দেশের জাতীয়তাবাদের ইতিহাসে একটা অসম্পূর্ণ বিপ্লব আমরা বলতে পারি। তার কারণ এই বিপ্লবটা যদি সম্পূর্ণভাবে সফল হতো তাহলে হয়তো 1949-এ মাও জেদং বা মাও জেতুং এর নেতৃত্বে চীন বিপ্লবের প্রয়োজন হতো না। 1911 সালের বিপ্লব কোন পটভূমিতে সম্ভবপর হয়েছে তা বেশ গুরুত্বপূর্ণ। 1911 সালের বিপ্লবের যদি আমরা সামাজিক ও রাজনৈতিক কারণগুলোর প্রতি দৃষ্টি দিই তাহলে দেখতে পাবো যে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে চীন দেশে বিদেশি শক্তি ভীষণভাবে আনাগোনা এবং জাঁকিয়ে বসার একটা প্রবণতা, যা চীনা জনগণের কাছে মোটেই গ্রহণযোগ্য ছিল না। এবং সামাজিক স্তরে যা যথেষ্ট বিদ্বেষ তৈরি করেছিল। যে মাঞ্চু শাসন এর বিরুদ্ধে বারবার চীনের জনগণ বিদ্রোহ বা বিপ্লব সংগঠিত করে, তার মূলেও ছিল মূলত এই বিদেশি আধিপত্য বা চীনে জাঁকিয়ে বসা। বিদেশিদের এই আনাগোনা এবং চীনের শাসকের নতি স্বীকার করা বা পরাজয় স্বীকার করে নেওয়া চীনা জনগণ ঠিক মেনে নিতে পারেনি। তারা সূর্যের কেন্দ্রে অবস্থিত বা মধ্য দেশে অবস্থিত এবং কনফুসীয় শিক্ষিত, তাদের ঐতিহ্য এর উপর বড় আঘাত করে তারা মেনে নিয়েছিল। তাই কনফুসীয় শিক্ষা বা কনফুসীয় চিন্তাধারার যে সমাজের প্রয়োজন, পরিবর্তন ঘটানো, সমাজের প্রয়োজনীয়তাকে সামনে রেখে পরিবর্তন ঘটানো, তা জনগণ উপলব্ধি করলেও চীনের শাসকরা, বিশেষ করে চীন শাসকরা তা উপলব্ধি করতে ব্যর্থ হয়। তাদের এই ব্যর্থতা চীনা জনগণের মধ্যে ভীষণভাবে হতাশা তৈরি করে। ফলে মাঞ্চু বিরোধী, বিদেশ বিরোধী মনোভাব থেকে যেসব গুপ্ত সমিতি চীনে গড়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম ছিল তুং মেং হুই নামক একটা গুপ্ত দল। এই দলের নেতাই ছিলেন সান ইয়াত সেন। এই তুং মেং হুইয়ের মাধ্যমে বিপ্লবী প্রচারের সঙ্গে তিনি অন্যান্য কর্মীবৃন্দ অর্থাৎ গণতান্ত্রিকতা প্রচারের প্রতি তিনি জোর দেন এবং প্রজাতান্ত্রিক বিপ্লব, প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বপ্নে বা সপক্ষে জনগণকে সামিল করে। পরবর্তীকালে চীনে যে 1911 সালের বিপ্লবের মধ্য দিয়ে যে
সরকার প্রতিষ্ঠিত হয়, তার সভাপতি, দলের সভাপতি ছিলেন সান ইয়াতসেন এবং প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন। এই দলের নেতৃত্বে বুর্জোয়া শ্রেণী থাকায় এরা চীনে কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে প্রজাতান্ত্রিক ভাবধারাকে প্রসারিত করার একটা দায়বদ্ধতা তাদের ছিল। আমরা খুব পরিষ্কার করে যদি 1911 সালের বিপ্লবের কারণগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি, তাহলে দেখতে পাবো যে মাঞ্চু বিরোধী ক্ষোভ বা চীন বিরোধী ক্ষোভ, যা একটা দীর্ঘ সময় ধরে চলে আসছিল, তাই বিপ্লবের কারণ বা পটভূমি হিসেবে আমরা দেখতে পারি। ইতিমধ্যে তাইপিং এবং বক্সার আন্দোলনে আমরা তা লক্ষ্য করেছি। এছাড়াও পাশ্চাত্যের কিছু ঘটনাবলী যা 1911 সালের বিপ্লবকে প্রভাবিত করে, তা হচ্ছে 1830-এর জুলাই বিপ্লব, 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব, 1871-এর প্যারিস কমিউন এর প্রতিষ্ঠা, 1905-এর রুশ জাপান যুদ্ধ এবং 1894-95 এর কিছু ঘটনা বলি। এইসব বিষয়গুলো 1911 বিপ্লবকে ভীষণভাবে প্রভাবিত করে। পাঠক সমাজ এই বিপ্লবের পটভূমিতে চীনের পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মনোভাবকে কোনোভাবে অস্বীকার করবেন না। চীনের অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন আসতে শুরু করে, কনফুসীয় চিন্তাধারা পরিবর্তন হয়, কিন্তু তার সমস্তটাই চীনা জনগণের বিপক্ষে যায়। চীনে মুৎসুদ্দি দালাল বা কম্প্রেডো শ্রেণীর আত্মপ্রকাশ ঘটে। বিদেশিদের উপরই এই মুৎসুদ্দি বা দালাল শ্রেণী নির্ভরশীল ছিল, ফলে চীনের পুঁজিপতি শ্রেণীরা বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে পড়া এবং তাদের ক্রমাগত পিছিয়ে পড়া এবং বিদেশি পুঁজিপতিদের এগিয়ে যাওয়া হতাশ করেছিল। আর কৃষক শোষণ, যা কৃষক আন্দোলনকে সংগঠিত করেছিল, তা ইতিমধ্যেই আমি তাইপিং বিদ্রোহ, বক্সার আন্দোলন প্রসঙ্গে পাঠক সমাজকে বলেছি। সেই বিষয়গুলো তো সম্পূর্ণভাবে যুক্ত ছিল। কাজেই পুঁজিপতি শ্রেণী, শ্রমিক শ্রেণীর স্বার্থ এবং কৃষক অসন্তোষ, এই সবকে একত্রিত করতে সান ইয়াতসেন অনেক বেশি সফল হয়েছিলেন এবং জনগণকে প্রজাতান্ত্রিক সরকার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 1911 সালের বিপ্লব সফল হওয়ার ক্ষেত্রে ডক্টর সান ইয়াতসেন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তিনি ছিলেন চীনের রাজতন্ত্রে বলতে বুঝেছিলেন
যতই যুদ্ধ হোক না কেন রাজতন্ত্র বজায় রয়েছে আগের মতো। অর্থাৎ মাঞ্চু শাসকরা যাই সংস্কারের বিষয় সামনে আনুক না কেন, চীনের রাজতন্ত্র পূর্ববর্তী সময়ের মতোই একই জায়গায় রয়ে গেছে। ফলে চীনকে রক্ষার জন্য সানিয়াচ্ছেন প্রজাতন্ত্র স্থাপনের স্বপ্ন চীনা জনগণের মধ্যে একেবারে মিশিয়ে দিতে পেরেছিল। মনের মধ্যে সকলকে আহ্বান জানিয়েছিলেন এবং জনগণের ইচ্ছায় মাঞ্চু শাসন ব্যবস্থার উচ্ছেদ হোক এমনটার দাবি তিনি সামনে এনেছেন, যার ফলে 1911 বিপ্লব জনমনস্য বিশাল উন্মাদনা সৃষ্টি করেছে এবং গুপ্ত সমিতিগুলো মাঞ্চু বিরোধী প্রক্রিয়ার মধ্যে সামিল হয়েছিল। এই সমস্ত গুপ্ত সমিতিগুলোর মধ্যে আমরা ট্রায়াড সোসাইটি, হোয়াইট লোটাস সোসাইটি এগুলোর কথা অবশ্যই বলবো। এছাড়াও কিছু চীনা পণ্ডিত ব্যক্তিবর্গ যেমন হু ইয়েন উ, ওয়াং ফুচি, যাদের মতবাদ বা মতাদর্শ জনমানুষের মধ্যে মাঞ্চু বিরোধী ভাবনা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল। এবং চীনের এই প্রজাতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে জাপান, প্রতিবেশী রাষ্ট্র জাপানের বিভিন্ন ঘটনা প্রবাহ বা সেখানকার জাপানি নেতা ইনকায়ের সান্নিধ্য এ প্রসঙ্গে উল্লেখ করতে হয়। এবং জাপান এর মতো একটা ছোট্ট রাষ্ট্র রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তিকে যদি পরাজিত করতে পারে, তাহলে দেশের জনগণ মাঞ্চু শাসকদের কেন সরাতে পারবে না, বা গুটি কয়েক বিদেশি শাসনকে তারা কেন পদানত করতে পারবে না। এইসব বিষয়গুলি চীনা জনগণের সামনে সান ইয়াতসেন এবং তার বিপ্লবী সমিতি বা সংগঠন তুংমেং হুই তুলে ধরতে সক্ষম হয়েছিল। আর এই পর্বে সমস্ত বিপ্লবী সমিতি, গুপ্ত সমিতি তারা অনেক ক্ষেত্রে সম্মিলিতভাবে প্রতিরোধ আন্দোলনে সামিল হয়েছে। তবে 1911 সালের এই বিপ্লব সফল হয়। চীনের রাজনীতিতে একটা নতুন ধরনের প্রবণতা তৈরি হয়, তা হচ্ছে একনায়কতান্ত্রিক প্রবণতা। এবং এই একনায়কতান্ত্রিক প্রবণতা তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ইউয়ান শিকাই, যিনি 1911 সালের বিপ্লবের পর চীনের শাসন ক্ষমতা কুক্ষিগত করেছিল। ইউয়ান শিকাই ছিলেন একজন সমর শাসক।
তিনি সান ইয়াতসেন যে বিপ্লবের স্বপ্ন চীনাবাসীকে দেখিয়েছিল তা থেকে বেরিয়ে আসেন এবং তিনি কার্যত মাঞ্চু শাসন ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে এনে একনায়কতান্ত্রিক সাম্যবাদের জন্ম দেন। ফলে সান ইয়াতসেনের 1911 প্রজাতান্ত্রিক বিপ্লব কার্যত ব্যর্থ হয় এবং চীনে সমবাদ এর শাসন শুরু হয় এবং ওয়ান শিকায়ের শাসন পর্বে চীন প্রথম বিশ্বযুদ্ধেও জড়িয়ে পড়ে। অনেকটা দুর্বল দেশের মধ্যে বিশৃঙ্খলা, কার্যত গৃহ বিবাদের বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে চীন প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই সময় পর্বে জাপান কর্তৃক চীনের ওপর 21 দফা দাবি আনা হয়। এই 21 দফা দাবি মধ্যে শান্তুং জাপান অর্জন করে ভার্সাই সন্ধির মধ্য দিয়ে। প্রথম বিশ্বযুদ্ধে চীন জড়িয়ে পড়ে এবং ভার্সাই সন্ধিতে সে উপস্থিত হয়। জয়ী পক্ষে থাকা সত্ত্বেও চীনের বিষয় পশ্চিমী শক্তি তার রাষ্ট্রগুলো ভার্সাইয়ের মধ্যে দিয়ে ঠিক ন্যায় বিচার করে, বরঞ্চ তারা জাপানকে উৎসাহিত করে এবং জাপানের দাবিকে কার্যত স্বীকৃতি জানায়। ফলে চীন এই পর্বে বিশেষ করে সমশাসকদের শাসন পর্বে বেশ সমস্যাকাতর হয়ে পড়ে। যদি আমরা সমশাসক এর পর্ব সম্পর্কে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে 1912 খ্রিস্টাব্দে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও সমশাসক হিসেবে ইউয়ান শিকায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল এবং ইউয়ান শিকায় প্রজাতন্ত্র অপেক্ষা রাজতন্ত্রের প্রতি বেশি আস্থাশীল ছিলেন, তার একনায়কতন্ত্রের প্রতি বেশি সমর্থন ছিল এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তিনি সামরিক শাসকদের বা ব্যক্তিদের নিয়োগ করেছিলেন এবং ইউয়ান শিকায় সমশাসক হিসেবে চীনে কার্যত এক স্থায়ী জায়গা করে নিয়েছিল, যা জনগণ একদম বা মোটেই পছন্দ করেননি। এবং পিকিং সমশাসক ইউয়ান শিকায়ের অধীনে ছিল। এছাড়া চীনের প্রদেশগুলিতে সমশাসকদের আধিপত্য বজায় ছিল এবং প্রাদেশিক শাসনকর্তারা যেহেতু সামরিক শ্রেণীভুক্ত হওয়ায়
ইউয়ান শিকায় যখন মৃত্যু হলো তখন তারপর এই সামরিক শাসকদের মধ্যে ক্ষমতা দখলের এক লড়াই শুরু হলো। এবং সমরশাসকদের এই সময়কালটা ছিল 1916 থেকে কার্যত 1928 এই পর্ব পর্যন্ত। আমি ইতিমধ্যেই বলেছি যে 1912 থেকে এই সমর শাসনের ইউয়ান শিকায়ের হাত ধরে শুরু হয়েছিল, কিন্তু যদি আমরা এর গভীরতার মধ্যে প্রবেশ করি তাহলে দেখব যে 1916 থেকে 1928 এই সময় পর্বটা সমন শাসন চীনে খুব কার্যকরীভাবে টিকেছে। সমরশাসকদের যুগের যে সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সামরিক পদ্ধতিতে দেশ শাসন পরিচালনা করা, একটা সন্ত্রাসের মতো বাতাবরণ তৈরি করে জনগণের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া, সামরিক শাসকদের গুরুত্বপূর্ণ নিয়োগ করা, প্রশাসন ও সৈন্যবাহিনীকে একসাথে সমান্তরাল ভিত্তিতে পরিচালনা করা, সামরিক চক্র তৈরি করা, অর্থাৎ সমর শাসকদের মধ্যে গোষ্ঠী প্রাধান্য তৈরি হয়েছিল। এর ফলশ্রুতি আমরা দেখছি যে চীনের অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হচ্ছে। নানান ক্ষেত্রে চীনা জনগণ সমস্যার সম্মুখীন হয়েছিল। কৃষকরা সামরিক শাসনের প্রতি একেবারে বিক্ষুব্ধ হয়ে পড়েছিল। চীনের অর্থনীতিকে কার্যত পঙ্গু করে দিয়েছিল, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল, শিল্প উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তা মোটেই সামঞ্জস্যপূর্ণ বলা যায় না। বিদেশিদের সাথে ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি গড়ে উঠলেও চীন বিশ্ব সভ্যতার মধ্যে ঠিক সেই সময় নিজের স্থান তৈরি করতে ব্যর্থ হয়। সমাজের আমরা একটা পরিবর্তিত রূপ লক্ষ্য করি। চীনের বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পায়, চীনের বণিকরা মুৎসুদ্ধি বণিকে পরিণত হয়। চীনে শ্রমিক, সংগঠিত শ্রমিক, ছাত্রছাত্রীদের উপস্থিতিও আমরা লক্ষ্য করি, যারা সবাই সমর শাসনের প্রতি বীতশ্রদ্ধ বলা যায়। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে চীনের জড়িয়ে পড়া এবং বিশ্বযুদ্ধ থেকে খালি হাতে চীনের ফেরা, স্পেশালি আমি বলবো যে জাপান কর্তৃক চীনের 21 দফা দাবি, চীনের কাছে 21 দফা দাবি এবং চীনকে তা মেনে নিতে বাধ্য করা, চীনের শান্তং প্রদেশ জাপানিদেরকে ছেড়ে দেওয়া, এইসব বিষয়গুলো চীনের সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক এবং বুদ্ধিজীবী মহলে, ইন্টেলেকচুয়াল কমিউনিটি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সেই জায়গা থেকে একটা নতুন ধরনের আন্দোলন, যে আন্দোলন চীনের ইতিহাসে যথেষ্ট প্রভাব ফেলে, তা 4 মে আন্দোলন।
বা মেফোর্ট মুভমেন্ট এর পটভূমি রচনা করে। মূলত ইউয়ান শিকায় এর জঙ্গি মানসিকতা এবং তার পরবর্তী পর্বে জঙ্গি শাসকদের বা সমশাসকদের কর্মপন্থা এবং জাপানের ২১ দফা দাবি মেনে নেওয়া, ভার্সাই সন্ধিতে স্বাক্ষর প্রদান চীনের ছাত্র সমাজ বা শিক্ষিত সমাজ মেনে নিতে পারেনি। ফলে বিজয়ী মিত্রপক্ষের কাছ থেকে কোন রকম সুবিচার চীন যে পায়নি তা তারা উপলব্ধি করে এবং চীনের উপর অসম চুক্তিগুলোকে বাতিলও ভার্সাই সন্ধির মধ্য দিয়ে সম্ভবপর হয়নি। অথচ ১৯১৯-এর প্যারিসে যে শান্তি সম্মেলন হয়েছিল সেখানে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের আদর্শবাদী নীতিকে ১৪ দফা আদর্শবাদী নীতিকে সামনে রেখে ভার্সাই সন্ধি বা সম্মেলন আয়োজন করা হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে চীনের প্রতি এতদিন ধরে চলে আসা অসাম্যের কোন প্রকার সমাধান ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে সম্ভব হয়নি। উপরন্তু জাপান সহ বিদেশি শক্তিবর্গ চীনের উপর যে অবৈধভাবে সমস্ত দাবি করেছিল এবং শান্তং প্রদেশ জাপানের হাতে তুলে দেওয়া হয়েছিল, এই অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে ১৯১৯-এর ৪ মে পিকিং এর ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। চীনা ছাত্র সমাজের এই আন্দোলনটির সূচনাকাল ছিল ১৯১৯-এর ৪ মে। এটা আপনারা বারংবার মনে রাখার চেষ্টা করবেন। সেই কারণে এই আন্দোলনটার নাম হয়েছিল মেফোর্ট মুভমেন্ট বা মেফোর্ট আন্দোলন। ঐতিহাসিক চীনের ঐতিহাসিক চাও সে সুং CHOWTSE সুং TSUNG তার মেফোর্ট মুভমেন্ট নামক বিখ্যাত গ্রন্থে এই মেফোর্ট আন্দোলনকে দুটো পর্যায়ে ভাগ করেছেন। একটা ১৯১৯-এর ৪ মে, যার স্থায়িত্ব ২ মাস, মে ও জুন মাস। ২ মাস ব্যাপী এই আন্দোলন পিকিং এর ছাত্ররা বা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল এবং দ্বিতীয় পর্যায়ে ছাত্র আন্দোলন চীনের বুদ্ধিজীবীরা নেতৃত্ব দিয়েছিল। বণিক শ্রমিক শ্রেণীও এই আন্দোলনে সামিল হয়েছিল, যেটা মে মাসের পর থেকে, মে জুন মাসের পর থেকে। এই অংশ বিশেষ করে চাও সে সুং এর সময় পর্বে এই মেফোর্ট আন্দোলন সংগঠিত হয়েছিল। মেফোর্ট আন্দোলনের কারণ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করব যে জাতীয়তাবাদী
বা জাতীয়তাবাদের প্রভাব ভীষণভাবে কাজ করেছিল, রাজনৈতিক সচেতনতা কাজ করেছিল, শ্রেণীদ্বন্দ্বের ভূমিকা কাজ করেছিল, অর্থাৎ এছাড়া বণিক শ্রেণী, শ্রমিক শ্রেণীর একটা বিশেষ ভূমিকা ছিল, কিছু সাংস্কৃতিক কারণও ছিল। পণ্ডিত বুদ্ধিজীবীরা তারা ভীষণভাবে এই শাসন বা একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সপক্ষে যুক্তি তুলে ধরেছিল এবং সেক্ষেত্রে ইউথ পত্রিকা, নিউ ইউথ পত্রিকা, বিভিন্ন গোষ্ঠী কার্যকরী নেতৃত্ব দিয়েছিল এবং মে 4 আন্দোলনে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, বণিক, পুঁজিপতি সর্বস্তরের মানুষই কিন্তু অংশগ্রহণ করেছিল। ব্যাপক এই আন্দোলন অতি দ্রুত শুধু চীন দেশের রাজনীতিকেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রকেও প্রভাবিত করেছিল। মে 4 আন্দোলন এর বিস্তার প্রসঙ্গে ঐতিহাসিক জে কে ফেয়ারব্যাঙ্ক উল্লেখ করছেন যে 4 মে থেকে 18 মে সময়কালে ছাত্র সমাজের মধ্য দিয়ে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। তারপর রাজনৈতিক নেতৃবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বক্তৃতা দেওয়া বুদ্ধিজীবী রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মসূচির মধ্যে পড়েছিল শোভাযাত্রা, বিক্ষোভ সূচক আবেদন প্রকাশ, পত্রিকা প্রকাশ, ধর্মঘট, নানান ধরনের প্রবণতা মে 4 আন্দোলনের মধ্যে লক্ষ্য করা গেছিল। এমনকি সাংস্কৃতিক আন্দোলনও বিশ্ববিদ্যালয়ে, পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্ররা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিল। মাতৃভাষায় প্রকাশ করেছিল পত্রিকা, পাশ্চাত্য ভাষায় লিখিত গ্রন্থগুলি চীন ভাষায় অনুবাদ করা হয়েছিল। নানান ধরনের প্রবণতা মে 4 আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল। ঐতিহাসিক ইমানুয়েল সু তিনি বলছেন মে 4 আন্দোলনের মধ্য দিয়ে চীনের বুদ্ধিজীবীদের মধ্যে মতাদর্শগত পার্থক্য পাওয়া গেছে। যেমন হুশি ক্রমবিকাশের মধ্য দিয়ে চীনের উন্নয়ন চেয়েছিলেন, চীনের সমস্যাগুলো সমাধানের স্বপ্ন দেখেছিলেন। অন্যদিকে তিনি মার্কিন প্রয়োগবাদের নীতিতে বিশ্বাসী ছিলেন। কিন্তু লি তাচাও, চেন তুসিউ বিপ্লবের মধ্য দিয়ে সমাজে আমূল পরিবর্তনের পক্ষপাতী হয়েছিল। ফলে এরকম একটা বুদ্ধিজীবী মহলের মধ্যেও উন্নয়নের ধারাবাহিকতা বা উন্নয়ন এর কি পথ হবে সেই নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছে। মে 4 আন্দোলনের বৈশিষ্ট্য হিসেবে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যাকে কেন্দ্র করে এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, বুর্জোয়া বণিক শিল্পপতিদের এটার মধ্যে সমর্থন ছিল, বুদ্ধিজীবীদের ব্যাপকভাবে অংশগ্রহণ আমরা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য করি। কৃষক শ্রেণী বিশেষভাবে অনুপস্থিত আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করি। চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দাবি উঠতে থাকে সব দিক থেকে এবং মোটের উপর এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। পাঠক সমাজ মনে রাখবেন মে 4 আন্দোলনের গুরুত্ব ছিল নানা দিক থেকে খুব প্রাসঙ্গিক। শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগ্রামের বলা যায় এটা ছিল একটা সূচনা পর্ব। চীনে মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই এই আন্দোলনের মধ্যে শুরু হয়েছিল।
সর্বোপরি কনফুসীয় মতাদর্শে বিদায় ঘোষণার মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের কাছে এক নতুন যুক্তিবোধ, এক নতুন ধারণা নিয়ে নতুন যুগে উত্তরণের প্রেক্ষাপট হিসেবে এই আন্দোলন আমরা লক্ষ্য করি। 1921-এ আমরা চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা লক্ষ্য করছি। বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপট রচনা হচ্ছে এবং সুদূর প্রসারী পরিবর্তন হিসেবে মাতৃভাষার মাধ্যমে মানবতাবাদী বাস্তব সমাজ সচেতন সাহিত্য এবং বিপ্লবকে কেন্দ্র করে বিপ্লবী সাহিত্য সবই চৌঠা মে আন্দোলনের মধ্য দিয়ে সম্ভবপর হয়ে উঠছে। এবং চৌঠা মে আন্দোলনের ধারাবাহিকতাকে সামনে রেখে চৌঠা মে আন্দোলন রাজনীতির ক্ষেত্রকে, সামাজিক পরিবর্তনকে, অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিশা এবং সাম্যবাদের ধারণাকে ক্রমে চীনা সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠা করতে পারছে এবং ধীরে ধীরে সমর শাসন বা সমরবাদ বা সমর একনায়কতন্ত্র এর বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেটা 1911 পর্বে বা তার আগে মানচু শাসকদের সময়ে প্রচলিত ছিল, সেই জায়গা থেকে চীন বেরিয়ে আসার একটা চেষ্টা তৈরি হচ্ছে। সান ইয়াতসেনের 3 জননীতি, যেটাকে সান মিনচু আই অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই ব্যাপারটা প্রাধান্য পেতে শুরু করছে এবং ক্রমে সেই বিষয়গুলি প্রতিষ্ঠা পাওয়ার একটা স্বপ্ন চীনা জনগণের মধ্যে তৈরি হচ্ছে। আমার আজকের আলোচনার একেবারে অন্তিম পর্বে আমি এসে গেছি এবং এই পর্বে আমরা কুওমিন্টাং এর উত্থান আলোচনা করব। পাঠক সমাজ মনে রাখবেন যে আমরা চৌঠা মে আন্দোলনের পর যেটা দেখতে পেলাম যে চীনের জনগণের একটা ব্যাপক অংশ এই আন্দোলনের মধ্যে দিয়ে সামিল হচ্ছে এবং চীনের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যেও তা প্রভাব বিস্তার করছে। 1911 খ্রিস্টাব্দের প্রজাতন্ত্র গঠনের পরবর্তীকালে যে প্রজাতন্ত্রকে সত্যি প্রজাতন্ত্র আমরা বলতে পারি না, সান ইয়াতসেনের নেতৃত্বে কুওমিন্টাং দল গঠিত হচ্ছে। 1912 তুং মিং হুই এবং কয়েকটি দল বিপ্লবী নেতা সুং চিয়াং জেন এর নেতৃত্বে সম্মিলিতভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে কুওমিন্টাং বা জাতীয়তাবাদী দল ন্যাশনাল পার্টি নামে আত্মপ্রকাশ করছে। এই কুওমিন্টাং জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ ঘটানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিচ্ছে। এ প্রসঙ্গে আমি কুও কথার অর্থ হচ্ছে রাষ্ট্র আর মিন কথার অর্থ হচ্ছে জনগণ, আর অর্থাৎ রাষ্ট্রীয় জনগণ আর মিন কথার অর্থ হচ্ছে জনগণ। এই দুইয়ের সমন্বয়ে কুওমিন অর্থাৎ জাতীয়তাবাদী জনগণ এই অর্থে আমরা ভাবতে পারি এবং তাং কথার অর্থ হচ্ছে দল, অর্থাৎ জাতীয়তাবাদী জনগণের দল। সেই দিক থেকে কুওমিন্টাং চীনের জাতীয়তাবাদী দলের হিসেবে আত্মপ্রকাশ করেছে। কুওমিন্টাং দল চীনের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাজনৈতিক সংসদের প্রতি দায়িত্বশীল মন্ত্রী সভা গঠনের কথা তারা এনেছিলেন এবং তারা কুওমিন্টাং সরকার কারিগর ছিলেন এই চুং চিয়াং জেন নামক একজন ব্যক্তি, যিনি কুওমিন্টাং দলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মাও সেতুং সান ইয়াতসেনের
মাফ করবেন, সানিয়া সেনের কর্মধারাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই কুওমিন্টাংয়ের পরবর্তীকালের সদস্যরা কার্যকরী ভূমিকা নিয়েছিল। কুওমিন্টাং ও সিপিসির সহযোগিতায় রুশ জাপান সহযোগিতা পরবর্তীকালে চীনের রাজনীতির অঙ্গনকে আরো পরিবর্তন আনে। সব মিলিয়ে চীনের রাজনীতিতে কুওমিন্টাং, সিপিসি মিলে একটা সাম্যবাদী ভাবধারা তৈরি হয়। পরবর্তীকালে এদের মধ্যে বিচ্ছেদও হয়। যাই হোক, চীনের জাতীয়তাবাদের এই পর্ব যথেষ্টভাবে চীনা জনগণের সদিচ্ছার প্রতিফলন ছিল এবং জাতীয় নেতৃবৃন্দের ভূমিকাও ভীষণ চমকপ্রদ ছিল। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কারিগর, সমস্ত শ্রেণীর মানুষ চীনা জাতীয়তাবাদের এই পর্বে সামিল হয়েছিল। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা